আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চলমান কঠোর লকডাউনের মেয়াদ 10 আগস্ট মধ্যরাত পর্যন্ত বাড়াতে প্রজ্ঞাপন জারি। বিধিনিষেধের আওতা বহির্ভূত থাকবে শিল্প কারখানা, অভ্যন্তরীণ রুটে চলবে বিমান। রোববার বন্ধ থাকবে দেশের সকল ব্যাংক। সোম ও মঙ্গলবার লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। 2016 সাল থেকে মদে আসক্ত চিত্রনায়িকা পরিমণি মাত্রাতিরিক্ত চাহিদা মেটাতে বাসায় স্থাপন করেন মিনিবার, দাবি র্যাবের। সিলেটে কোভিড টিকা নিয়ে বাড়ছে মানুষের আগ্রহ। অনলাইনে রেজিস্ট্রেশন বাড়ায় সার্ভার জটিলতায় ভোগান্তি। দাম বাড়ার আশঙ্কায় পেঁয়াজ মজুত করছে ভারত। 2 লাখ মেট্রিক টন মজুতের পরিকল্পনা। করোনায় দেশে মৃত্যুর নতুন রেকর্ড। 264 জনের মৃত্যুর দিনে আক্রান্ত শনাক্ত 12,744। সিলেটে 24 ঘন্টায় করোনায় 13 জনের প্রাণহানি, আক্রান্ত শনাক্ত 7 শতাধিক। ওসমানী হাসপাতালে 400 শয্যার করোনা আইসোলেশন সেন্টার চালুতে বাধা। সেন্ট্রাল অক্সিজেন লাইন দ্রুত উদ্যোগ নিতে স্বাস্থ্যমন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রীর ডিও। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলমান কঠোর লকডাউনের মেয়াদ আগামী 10 আগস্ট মধ্যরাত 12টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিল্প কলকারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত থাকবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে চলাচল করবে বিমান। মঙ্গলবার ভার্চুয়ালি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, বিধিনিষেধের মেয়াদ আরও 5 দিন বাড়ানো হয়েছে। 11 আগস্ট থেকে খুলবে সব ধরনের সরকারি বেসরকারি অফিস, দোকানপাট, শপিং মল, চলবে গণপরিবহন। তিনি বলেন, 11 আগস্ট থেকে এই কঠোর বিধিনিষেধ আর থাকবে না। স্বাস্থ্যবিধি মেনে সবকিছু ধীরে ধীরে খুলে দেওয়া হবে। মন্ত্রী বলেন, 11 আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়া হবে। ওই দিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। 10 তারিখ পর্যন্ত বিধিনিষেধের সময়ের মতো চলবে। 11 তারিখ থেকে খুলবে অফিস। আগামী রোববার ব্যাংকের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া সোমবার ও মঙ্গলবার ব্যাংকের লেনদেন চলবে সকাল 10টা থেকে 3টা পর্যন্ত। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়, আগামী রোববার ব্যাংক বন্ধ থাকবে এবং সোমবার ও মঙ্গলবার ব্যাংক লেনদেন চলবে সকাল 10টা থেকে 3টা পর্যন্ত। লেনদেন পরবর্তী কাজ শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে 4:30টা পর্যন্ত। করোনা সংক্রমণ প্রতিরোধে গত 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন জারি করা হয়। সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে 1 ও 4 আগস্ট ব্যাংক বন্ধ ছিল। বাকি কার্যদিবসে ব্যাংক সকাল 10টা থেকে বেলা 2:30টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়। এর মধ্যে গত মঙ্গলবার চলমান বিধিনিষেধ আরও 5 দিন বাড়িয়ে 10 আগস্ট পর্যন্ত করেছে সরকার। চিত্রনায়িকা পরিমণি 2016 সাল থেকে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। তার ফ্ল্যাট থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। বুধবার নতুন মাদক, LSD, আইস ও বিদেশি মদসহ পরিমণিকে আটকের পর বৃহস্পতিবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করে র্যাব। র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, পরিমণির নাম শামসুন নাহার স্মৃতি ওরফে স্মৃতিমণি ওরফে পরিমণি। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তিনি 2014 সালে সিনেমা জগতে আসেন। এ পর্যন্ত 30টি সিনেমা ও 5 থেকে 7টি টিভিসিতে অভিনয় করেছেন পরিমণি। তাকে পিরোজপুর থেকে ঢাকার সিনেমা জগতে আনেন আটক হওয়া প্রযোজক নজরুল ইসলাম রাজ। জিজ্ঞাসাবাদে পরিমণিও জানান, 2016 সাল থেকে তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করেন। মাত্রাতিরিক্ত চাহিদা মেটাতে তিনি বাসায় একটি মিনিবার স্থাপন করেছেন। মিনিবার থাকায় তার বাসায় পার্টির আয়োজন করা হতো। সেই পার্টিতে বিভিন্ন প্রকার মাদক সরবরাহ করতেন রাজ। খন্দকার আল মঈন বলেন, গ্রেফতার হওয়া নজরুল ইসলাম রাজসহ আর অনেকে তার বাসায় অ্যালকোহল সহ বিভিন্ন প্রকার মাদকের সরবরাহ করতেন এবং পার্টিতে অংশ নিতেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন পরিমণি ও তার সহযোগী। র্যাব কর্মকর্তা বলেন, আটক হওয়া নজরুল ইসলাম ওরফে রাজকে জিজ্ঞাসাবাদে জানা যায়, 1989 সালে খুলনার একটি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন তিনি। পরবর্তী সময়ে ঢাকায় গ্র্যাজুয়েশন শেষ করেছেন বলে দাবি তার। অতঃপর তিনি বিভিন্ন ব্যবসা বাণিজ্য ও ঠিকাদারি কাজ শুরু করেন। পাশাপাশি শোবিজ জগতে তার অনুপ্রবেশ ঘটে।
খন্দকার আল মুইন বলেন, আটক হওয়া নজরুল ইসলাম ওরফে রাজ ইতিপূর্বে গ্রেফতার শরীফুল হাসান ওরফে মিশু হাসান এবং মাসুদুল ইসলাম ওরফে জিসানের সহযোগিতায় ১০-১২ জনের একটি সিন্ডিকেট তৈরি করেন। ওই সিন্ডিকেটটি রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায়, বিশেষ করে গুলশান, বারিধারা ও বনানীসহ বিভিন্ন এলাকায় পার্টি বা ডিজে পার্টির নামে মাদক সেবন সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করে। এর আগে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেল ৪টার দিকে পরিমণির বাসায় অভিযানে যায় র্যাব। এ সময় তাৎক্ষণিক ফেসবুক লাইভে এসে পরিমণি বিষয়টি সবাইকে জানান। তিনি বলেন, অজ্ঞাত বিভিন্ন পোশাকের কয়েকজন ব্যক্তি বাসার বাইরে থেকে কলিং বেল দিয়ে দরজা খুলতে বলছে, আমি ভয় পাচ্ছি। তিনি থানা পুলিশ, ডিবির কর্মকর্তা ও তার পরিচিতদের কাছে ফোন করে তাকে বাঁচানোর আহ্বান জানান। বাইরে থেকে বারবার র্যাব তাদের পরিচয় দিলেও ভেতর থেকে দরজা খুলছিলেন না পরিমণি। সিলেটে কোভিড টিকা নিয়ে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। সব ধরনের অপপ্রচার দূরে ঠেলে এখন টিকা কেন্দ্রে ভিড় জমাচ্ছেন মানুষ। বাড়ছে অনলাইনে রেজিস্ট্রেশন, যে কারণে মাঝে মধ্যে সার্ভার ডাউন হচ্ছে, এতে সৃষ্টি হচ্ছে ভোগান্তির। তবে সকল ঝক্কি ঝামেলা মিটিয়ে টিকা গ্রহণ শেষে সন্তোষ প্রকাশ করছেন টিকা গ্রহীতারা। প্রথম দিকে যখন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয় তখন খুব একটা আগ্রহ ছিল না সিলেটের সাধারণ মানুষের, বরং টিকা দেয়া নিয়ে ছিল নানা বিভ্রান্তি। টিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অপপ্রচার ও গুজব ছড়ায় এক শ্রেণীর মানুষ। তবে সেই বিভ্রান্তি ও গুজবকে থুরি মেরে বর্তমান সময়ে করোনা থেকে বাঁচতে ভ্যাকসিনেই নিজেদের স্বস্তি খুঁজছেন এই জনপদের বাসিন্দারা। না, করোনার টিকা নিচ্ছি তো আমি কোনো সমস্যা হয় নাই, একদম খুব ভালো লাগছে। আর আমি যে টিকাটা নিয়েছি মানে খুব ভালো লাগছে, কোনো কিছুই আমি বুঝি নাই। টিকাটা আরও আগেই নেওয়া উচিত ছিল, কিন্তু বিভিন্ন প্রবলেমের জন্য টিকাটা নিতে পারি নাই। তবে টিকা নিয়ে খুবই ভালো লাগতেছে। রোগটা বাড়তেছে, মানুষও মারা যেতেছে, অনেক নানান অসুখ বেশিরভাগ ভুগে। এর জন্য মানুষের মানে এটা নেওয়া অনেক প্রয়োজন। এর জন্য মানুষ তো তাড়াতাড়ি টিকাটা নেয়। করোনা টিকা পেতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে মানুষের আগ্রহ বাড়ায় গত দুদিন সার্ভার ডাউন হয়ে স্লো হয়ে যায় নিবন্ধন প্রক্রিয়া, যে কারণে নিবন্ধন ও টিকা কার্ড প্রিন্ট দিতে ভোগান্তির শিকার হন টিকা গ্রহণের ছোড়া। তারপরেও থেমে নেই মানুষের আগ্রহ। মোবাইলে টিকার জন্য মেসেজ পেলেই তারা ছুটে যাচ্ছেন কেন্দ্রে। প্রতিদিন কয়েক হাজার মানুষ টিকা নিলেও তাতে বিরক্তি বোধ নেই নার্স ও টিকাকর্মীদের। হাসি মুখে তারা দিয়ে যাচ্ছেন টিকা। আসলে বর্তমানে মানে প্রথম কোভিড যখন ভ্যাকসিন শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, তখন মানুষের উৎসাহ অনেকাংশ কম ছিল। মানে আমরা অনেক প্রচারণা চালিয়ে বা মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অনেক প্রচারণা চালিয়ে মানুষের সেরকম সাড়া পাওয়া যায় না। কিন্তু বর্তমানে মানুষের এত উৎসাহ যা মানে খুবই ভালো লাগতেছে, এবং তারা মানে আমরা হিমশিম খাচ্ছি। মানে আমরা বর্তমানে 12টি বুথ চালু করেও মানে মানুষকে যে কন্ট্রোল করতে পারতেছি না, এতে আমাদের ভালো লাগতেছে। এবং আমরা আশা করব সবাই যেন ভ্যাকসিনের আওতায় আসে এবং মাস্ক পরে এবং স্বাস্থ্য সুরক্ষা রাখে। সিলেটে এখনো পর্যন্ত করোনা টিকার কোনো সংকট নেই, তবে অনেকেই মোবাইলে মেসেজ না পেয়ে ছুটছেন টিকাদান কেন্দ্রে। মেসেজ ছাড়া টিকা না দেয়ায় অনেকেই বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করছেন, জানালেন এই স্বাস্থ্য কর্মকর্তা। পাবলিক যেটা বলছে কথাও ভুল না, আবার আমি যেটা বলতেছি সেটাও ঠিক। প্রথমত হচ্ছে যে হারে রেজিস্ট্রেশন হচ্ছে সেই হারে আমরা টিকা দিতে পারতেছি না। 13 তারিখ থেকে আমরা টিকা দেওয়া শুরু করছি। এই 7 থেকে 13 তারিখের মধ্যে 28,000 রেজিস্ট্রেশন করে ফেলছে মানুষ। আর এর আগে যখন আমি অ্যাস্ট্রাজেনেকা যখন ভ্যাকসিনের দিয়েছিলাম ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে, তখন রেজিস্ট্রেশন করেছিল 74,000 লোক, সেখানে টিকা নিয়েছিল 61,000 লোক। ওখানে 13,000 মানুষ রেজিস্ট্রেশন করছে কিন্তু টিকা নেয় নাই। এখন হচ্ছে প্রতিদিনই মানুষ 2,000, 1,000, 3,000 করে রেজিস্ট্রেশন করতেছে, বাট আমার টিকা দেওয়ার সক্ষমতা হচ্ছে 1800 প্রতিদিন। করোনামুক্ত দেশ করতে টিকার আওতায় আসবেন দেশের সকল মানুষ। দ্রুততম সময়ে সবার জন্য নিশ্চিত হবে টিকা, এমন প্রত্যাশা সিলেটের সাধারণ মানুষের। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট। আগামী দিনের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত সরকার বিপুল পরিমাণ পেঁয়াজ মজুতের পরিকল্পনা করছে। পেঁয়াজের খরা মৌসুমে দাম যাতে হুহু করে না বাড়ে, তাই এমন পরিকল্পনা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হচ্ছে, পেঁয়াজের খরা মৌসুমে দাম অত্যাধিক বাড়ে, এতে করে সাধারণ মানুষজন সমস্যায় পড়েন। তাই এবার আগাম পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। ওই পরিকল্পনা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজ মজুত করা হচ্ছে।
অতীতে দেখা গেছে সেপ্টেম্বর মাস নাগাদ আচমকা পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। মূলত 3 মাস পেঁয়াজ চাষ হয় না, শীতের পর থেকে আবার পেঁয়াজ চাষ শুরু হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীদের একাংশ যোগান কম থাকার কথা বলে দাম বাড়িয়ে দেয়। সরকারি তথ্য অনুযায়ী 2017-18 অর্থ বছরে প্রায় 5.137 মেট্রিক টন পেঁয়াজ মজুত করেছিল সরকার। এরপর 2020-21 সালে সেই পরিমাণ বাড়িয়ে 1 লাখ মেট্রিক টন করা হয়। চলতি অর্থাৎ 2021-22 অর্থ বছরে মজুত এক ধাক্কায় দ্বিগুণের পরিকল্পনা চলছে। ভারতের সরকারি কর্মকর্তাদের মতে সরকার সিদ্ধান্ত নিয়েছে পেঁয়াজের দাম যদি হঠাৎ বেড়ে যায় তবে যেখানে যেমন প্রয়োজন সেভাবে পেঁয়াজ বাজারে ছাড়া হবে। যোগান নেই বলে দাম বাড়িয়ে দেওয়া অসাধু ব্যবসায়ীদেরও দাম নিয়ন্ত্রণের জন্যই এটা করা হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় 264 জনের মৃত্যু হয়েছে, যা দেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 21,902 জনে। এদিকে একই সময়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 12,744 জন। এর ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো 13,22,654 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় দেশের সবকটি ল্যাব মিলিয়ে 46,955টি নমুনা পরীক্ষায় 12,744 জন আক্রান্ত শনাক্ত হন, যাতে শনাক্তের হার 27.12%। এ নিয়ে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো 13,22,654 জনে। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার 16.54%। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গেল 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে 140 জন পুরুষ এবং 124 জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 142 জনের বয়স 60 বছরের বেশি। এছাড়া 51 থেকে 60 বছরের 59 জন, 41 থেকে 50 বছরের 31 জন, 31 থেকে 40 বছরের 25 জন, 21 থেকে 30 বছরের 5 জন, 11 থেকে 20 বছর বয়সী 1 জন ও 0 থেকে 10 বছর বয়সী 1 জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 15,786 জন এবং এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন 11,56,943 জন। দেশে গত বছরের 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল, তখন শনাক্তের হারও 5% নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু শনাক্ত আবার বাড়তে থাকে। এদিকে সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় 13 জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে 12 জন সিলেটের ও বাকি 1 জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া গেল 24 ঘন্টায় বিভাগে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও 731 জন, আর সুস্থ হয়েছেন 253 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশুলাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন 13 জন সহ এখনো পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 761 জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ 609 জন, সুনামগঞ্জে 55 জন, হবিগঞ্জে 36 জন ও মৌলভীবাজার জেলায় 61 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় 1853টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হন 731 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার 39.03%। নতুন শনাক্ত হওয়া 731 জনের মধ্যে 445 জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 60 জন, হবিগঞ্জের 135 জন ও মৌলভীবাজার জেলার 91 জন। এ নিয়ে বিভাগে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 43,461 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ 27,120 জন, সুনামগঞ্জে 5,062 জন, হবিগঞ্জে 5,249 জন ও মৌলভীবাজারে 6,030 জন রয়েছেন। স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গেল 24 ঘন্টায় সিলেটে 253 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে 206 জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার 11 জন, হবিগঞ্জ জেলার 22 জন ও মৌলভীবাজার জেলার 14 জন রয়েছেন। বিভাগে এ পর্যন্ত 32,226 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় 22,105 জন, সুনামগঞ্জে 3,452 জন, হবিগঞ্জ জেলায় 2,615 জন ও মৌলভীবাজার জেলায় 4,055 জন সুস্থ হয়েছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বহির্বিভাগের 10তলা ভবনের 4র্থ ও 5ম তলা আইসোলেশনের জন্য প্রস্তুত। কেবলমাত্র সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজন না থাকায় 450 শয্যার আইসোলেশন সেন্টারটি চালু করা সম্ভব হচ্ছিল না। সংশ্লিষ্টরা বলছেন, 450 শয্যার এই আইসোলেশন সেন্টারটি চালু হলে সিলেটে কোভিড চিকিৎসা সংকট অনেকটাই কমবে।
তাই বহির্বিভাগের 10 তলা ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজনের ব্যবস্থা নিতে বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপিওকে ডিও লেটার পাঠিয়েছেন সিলেট 1 আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন এমপি। ডিওলেটারে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সারা বাংলাদেশের ন্যায় অতি সম্প্রতি সিলেটেও করোনা মহামারী প্রকট আকার ধারণ করেছে। সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে 3য় তলা থেকে 10 তলায় উন্নীত করা হয়েছে, কিন্তু ভবনটিতে সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজন করা হয়নি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভবনটির 4র্থ ও 5ম তলা করোনা আইসোলেশন সেন্টারের জন্য প্রস্তুত রয়েছে। 2 তলায় 450 শয্যা প্রস্তুত করা হয়েছে, কিন্তু কেবলমাত্র সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজন না থাকায় আইসোলেশন সেন্টার চালু করা যাচ্ছে না। এই মহামারীকালে সিলেটের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে ভবনটির 4র্থ ও 5ম তলায় সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। পরবর্তী সিলেটি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলা ভিউ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।